5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নাগরিকদের জিজ্ঞাসা, গণতন্ত্র কি দেশে ফিরবে? আইনের শাসন কি পাবো? বাক স্বাধীনতা কি ভুলুণ্ঠিত হবে? আবার জীবনের নিরাপত্তা কি আবার ঝুঁকিতে পড়বে? এইসব নানান প্রশ্ন আমি টিটু রহমান নাগরিক জানতে চায়ের শোর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, নির্ভয়ে সোজা সাপটা। আজ আমি আমন্ত্রণ জানিয়েছি জ্যেষ্ঠ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল, এবং ভার্চুয়ালি আমার সাথে যুক্ত থাকবেন যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে স্থানীয় সরকার বিষয়ক গবেষক ডক্টর গোলাম রাব্বানী নয়ন বাঙালি। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নয়ন বাঙালি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। শুরু করতে চাই মাসুদ কামাল আপনাকে দিয়ে। আজকে সারাদিন ঢাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হলো, স্টুডিওতে আসতে আপনি কি ভয় পেয়েছিলেন নাকি? না, আমি এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়িনি, তবে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, বোধহয় ওই ধাওয়া পাল্টা ধাওয়ার সাইড ইফেক্ট হবে, আমি ঠিক বলতে পারছি না, তো ভয় পাইনি। এই ধাওয়া পাল্টা ধাওয়া কেন এটা আমি ঠিক জানি না, বলতে পারবো না, তবে আমি জানি না আপনি মানে এটা কি, এই ব্যাপারে আমি অ্যাওয়ার না আর কি। বেশ গন্ডগোল ছিল আজকে ঢাকায়। কি উপলক্ষে ছিল আমি জানি না। মানে জামাতে মানে শিবিরের সাথে ছাত্র দলের নানান ইস্যুতে, নানান বিষয়ে, নানান শুনেন, একটা জিনিস হলো কি, সরকারি এবং বিরোধী দলের মধ্যে সম্পর্ক যে সবসময় খুব মানে প্রেমের মতো হবে তা তো না, একটু বিরোধ থাকবেই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমাদের বর্তমান যে বিরোধী দল, তারা একটু বোধহয় অসহিষ্ণু হয়ে পড়েছে, এবং তারা যেন প্রমাণ করতে চাচ্ছে যে দেশ ভালো চলছে না। এটা প্রমাণ করাটা, দেশ ভালো চলছে না ঠিক আছে, এটা আমিও মানতে রাজি, দেশে অনেক মানুষের চাহিদাই মিটছে না, কিন্তু পাশাপাশি তো আপনাকে সময়টাও বুঝতে হবে, বাস্তবতাটাও বুঝতে হবে। কারণ এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন কি দেশ খুব ভালো চলছিল? তাও তো চলছিল না। তো যদি তখন ভালো না চলে থাকে, এই 5 মাসের মধ্যে সব কিছু উল্টে পাল্টে একদম আলাদিনের চিরাগ তো কারো হাতে নাই, কাজে কতটুকু ভালো চলবে। কিন্তু আনফর্চুনেট যেটা, আমাদের বিরোধী দলগুলো, বিশেষ করে জামাত ইসলাম, এনসিপি, এরা যে যে বিষয় নিয়ে আন্দোলন করছে, সেখানে কিন্তু নাগরিকদের প্রতিদিনের যে মানে কষ্ট, নাগরিকদের প্রতিদিনের যে ভোগান্তি, সেগুলো কিন্তু গুরুত্ব পাচ্ছে না। ওখানে গুরুত্ব পাচ্ছে তাদের কিছু বিষয়, যেমন গণভোট, যেমন সংস্কার, যেমন সংবিধান সংশোধন নয়, সংবিধান পরিবর্তন, কী কী যেন তারা বলে আর কি, এইগুলো তারা বেশি গুরুত্ব দিচ্ছে, এবং ওইগুলির আলোকে তারা বিরোধিতা করছে। এবং ইন্টারেস্টিং হলো যে এই বিরোধিতার যে কারণগুলো তারা দেখাচ্ছে, এগুলোর সঙ্গে কিন্তু সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই। সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত ব্যাপারে মোটেই ইন্টারেস্টেড না। আপনি যে কোনো কেউ রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন না, ভাই তোমার আজকে সমস্যাটা কী? সে বলবে আজকের সমস্যা হলো যে আমি বাজারে যে আমি যা ইনকাম করি, ইনকাম দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে পারি না, দাম বেশি। আপনি একটা সিএনজি চালককে জিজ্ঞাসা করেন, ভাই তোমার সমস্যা কী? সে বলবে আমাকে গ্যাসের জন্য 3 ঘন্টা লাইন দিতে হয়, আমার এটা সমস্যা। তাদেরকে বলেন যে তোমরা কি গণভোটের বাস্তবায়ন চাও, তোমরা কি জুলাই সনদ চাও, তো বলবে ভাই এগুলো আপনার রাখেন, এগুলি কী? তাদের কাছে কিন্তু এগুলো কোনো অর্থ বহন করে না। কাজে এখন তারা আন্দোলন অবশ্যই করবে, করতেই পারে, বিরোধী দল আন্দোলন করবে না তো কে করবে? আন্দোলন করুক। বাট আমার প্রশ্নটা হলো কি, আপনার এই আন্দোলন কি জনগণকে স্পর্শ করছে? জনগণকে কি একাত্ম আপনারা করতে পেরেছেন? তা সেটা পায় না, এবং তারা এই ব্যাপারে কোনো অ্যাওয়ারও না। তারা এটা নিয়ে খুবই একটা যে চিন্তিত, অথবা যে তারা ভাবে যে জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে, আমার কাছে তাও মনে হয় না। এখন এর সাথে আমি যুক্ত করতে চাই যে 2 বছর আগে যে পরিবর্তনে সবাই রাস্তায় নামলো, আমরা যেটা বললাম ছাত্র জনতার, এই পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি? মানে যে কারণে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, পরিবর্তন কি হচ্ছে? মানে মূলত বলতে চাচ্ছেন যে যখন যে প্রত্যাশা নিয়ে সবাই রাস্তায় নেমেছিল, সেই প্রত্যাশার কতটুকু বাস্তবায়িত হচ্ছে? তেমন কিছুই বাস্তবায়িত হয়নি। তেমন কিছু যে বাস্তবায়িত হয় না, এটা তো আপনি দিন কয়েক আগের কথা ভাবেন না। কোনো দিন কয়েক আগে তো সরকারি দলের যিনি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি নিজেই বলেছেন যে কোনো কিছু তো পরিবর্তন হয় নাই।
রাইট, আমি আপনার কাছে আসবো। আমি একটু নয়ন বাঙালির কাছে জানতে চাই, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে এই আমরা কিন্তু এখন 4 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বলছি, সেটা কি বাস্তবায়িত হচ্ছে? যেমনটি বললেন মাসুদ কামাল ভাই, কিছুই হচ্ছে না, কি বলবেন আপনি? ধন্যবাদ টিটু রহমান আপনাকে, এবং আপনার মাধ্যমে আজকে যে সকল দর্শকরা আমাদেরকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানি। বিশেষ করে আমাদের সহ আলোচক যিনি আছেন, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল, উনি খুব ভালো বলেন বরাবরই, এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে রাজনীতির বিশ্লেষণ খুবই সুন্দরভাবে করেন, খুবই নিরপেক্ষ হয়ে করার চেষ্টা করেন। আমি যেটা, আপনার যে প্রশ্নটি ছিল যে মানুষের যে জন আকাঙ্ক্ষা, দেখেন আকাঙ্ক্ষার কিন্তু পূরণের ব্যক্তিগত জীবনেও যদি আপনি চিন্তা করেন, আপনি আপনার ব্যক্তিগত জীবনেও সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না। এবং আপনি যদি আপনার দিনপঞ্জিকাও দেখেন, প্রত্যেক দিনেই আপনি যে কাজ করবেন সে কাজগুলো আপনি সম্পূর্ণ করেন না, বা করার চিন্তা করেন, ভাবেন, স্বপ্ন দেখেন, পরিকল্পনা করেন, অনেক কিছুই করেন। এটা এটা যদি ব্যক্তিগত জীবনেও ভাবি, তাহলে এখানে বড় প্রতিষ্ঠান, বিভিন্ন ইনস্টিটিউশন কাজ করছে, যেখানে বাংলাদেশের সরকার তো আর একা না। একটা রাষ্ট্রযন্ত্র যখন চলে, তখন সরকার কিন্তু এককভাবে পুরো সরকারটা না, আপনি প্রত্যেকটি খাত আপনাকে চিন্তা করতে হচ্ছে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সবকিছু, জ্বালানি, পরিবেশ। তার মানে আপনাকে বিভিন্ন জায়গা থেকে আপনাকে বিষয়গুলো ভাবতে হচ্ছে সামগ্রিকভাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তো কি প্রত্যাশা নিয়ে আমরা আসছিলাম? আমরা প্রত্যাশা নিয়ে আসছিলাম যে যখন জুলাই বিপ্লবটা হয়, তখন এই সন্তানরা, বিশেষ করে ছাত্ররা যে আন্দোলনটি করেছিল, তাদের আন্দোলনটি, তারা একটি চিন্তা করেছিল একটা পরিবর্তন দেখবে। তারা তখন বলা শুরু করেছিল রূপান্তরের বাংলাদেশ। তারা বলা শুরু করেছিল আমরা এমন একটি নতুন বন্দোবস্তের বাংলাদেশ। এক্স্যাক্টলি। তার মানে সবগুলো শব্দগুলো কিন্তু খুবই সুন্দর, এবং বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত বলতে আমরা কিন্তু কি, সেটার কিন্তু একটা বড় ধরনের ধারণা না, আমরা কল্পনার মধ্যে এনেছি যে আমরা এই কল্পনার জায়গাটা আমরা পৌঁছাতে চাই। তো ফলে মানুষের কল্পনা যদি অনেক বেশি হয়, কিন্তু পারফরমেন্স যদি অনেক কম হয়, ধরেন যারা এই কল্পনাগুলো বেশি করেছে তাদের পারফরমেন্স গুলো কি, আপনি একটু মনে রাখবেন যে বাংলাদেশের পলিটিক্স দীর্ঘদিন ধরে যে পলিটিক্সটা চলছে, একটা থিওরি আছে, সেটা প্রায় 19 শতকের সময়, এটাকে বলা হয় আমেরিকাতে একটা থিওরিটা, সেটা ব্যান্ড ওয়াগন থিওরি। ব্যান্ড ওয়াগন থিওরি আপনি নিশ্চয়ই সার্কাস দেখেছেন, এবং 19 শতকের সময় যে সার্কাসটা, সেই সার্কাস একটা বাদ্য যন্ত্র সহ একটা ওয়াগন গাড়ি ঘুরতো, তার পিছনে হাজার হাজার মানুষ ঘুরে বেড়াতো, তার পিছনে প্রচুর ছুটতো, সবাই ছুটতো। কারণ সে ছুটতো কেন? সবাই ছুটছে বলে সে ছুটছে। মানে এই যে ছোটার একটা একটা জায়গা, বাংলাদেশের রাজনীতি একটা ব্যান্ড ওয়াগন থিওরির মধ্যেই কিন্তু চলা শুরু করে, এবং এটার কিন্তু একটা ইনস্টিটিউশনাল একটা একটা জায়গায় পৌঁছায় কিন্তু সেই 1848 সালে যখন টেলর নির্বাচনে অংশগ্রহণ করে, তার থিওরিটাই ছিল জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। মানে তার একটা স্লোগানই ছিল জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। আমরা কিন্তু আজকে এত শত বছর পরে আসার পরেও বাংলাদেশের রাজনীতিতে আপনারা দেখবেন সবাই কিন্তু একটা স্রোতের মধ্যে। আপনার রাজনীতি কি, মানে সবাই কি খুব, মানে অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে রাজনীতি করার জন্য রাজনীতি করে, নাকি আপনি একটা বড় ধরনের দলবাজি করার জন্য না, কিন্তু কিন্তু নন বাঙালি একটা গুণগত পরিবর্তনের তো আকাঙ্ক্ষা থাকে। সেই গুণগত পরিবর্তন তো যদি না হয়, মানে ন্যূনতম পরিবর্তন যদি না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে আপনি কি বলবেন, মানে স্বপ্নভঙ্গ বলবেন কিনা? আপনার কাছে, আপনার কাছে ন্যূনতম পরিবর্তনের যে মাপকাঠি, হ্যাঁ, সেটা আমার কাছে কিন্তু অনেক বৃহৎ হতে পারে। তার কারণ হচ্ছে আপনি ভাবছেন যে একটা এই এই একটা পরিবর্তন আপনি হঠাৎ করে করে ফেলবেন, যেখানে আমরা আমাদের মানসিকতাই, আমরা কি অন্য মানুষ এসে এখানে বসবাস করছি কিনা? আমরা তো সেই আগের বাংলাদেশের মানুষগুলোই তো বসবাস করছি। আমাদের সংখ্যা বাড়ছে, প্রজনন, আমরা বাচ্চা জন্ম দিচ্ছি, নতুন শিশু জন্ম নিচ্ছে, কিন্তু আমরাই তো, অর্থাৎ আমরা তো ফিলিপাইন থেকে কিংবা আমরা ভেনেজুয়েলা থেকে লোক আনছি না, সেখান থেকে বংশ বিস্তার করছি। নন বাঙালি আমরা আপনার কিন্তু আমাদের নন বাঙালি আপনার কাছে আমি যে আসবো, মাইন্ডসেটটা, আপনার কাছে আমি আসবো। আমি একটু জানতে চাই, আপনি শুনলেন নন বাঙালি বললেন, আমি আপনার কাছে জানতে চাই পরিবর্তনের পথে সবচেয়ে বাধা রাজনীতিক আমলাতন্ত্র না মানসিকতা? মানে এই যে এত বিতর্ক হচ্ছে,
আপনি যেটা বললেন বিরোধী দল মানে তারা হুমকি দিচ্ছে, ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে, এর বাধাটা কি? অর্থাৎ কেন পরিবর্তনটা আসছে না? আমরা বারবার রক্ত দিচ্ছি, আমরা বারবার কমিটেড হচ্ছি, আমরা বারবার মানে প্রতারিত হচ্ছি, এটা মানুষ মানে এটা জানতে চাচ্ছে, মানুষ বলছে। আপনি কি- এখানে আমি প্রথমত একটা কথা বলে নিই, এই যে বলেন না আমরা বারবার প্রতারিত হচ্ছি, এটার সঙ্গে আমি আসলে একমত না। কে প্রতারণা করছে এটা আমি ওভাবে বলি না এই কারণে কি, কেউ তো কোনো প্রতিশ্রুতিই দেয়নি। ধরেন 2024-এর যে আন্দোলনটা হলো, যে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলো, সে আন্দোলনে কেউ কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিল? দেয়নি তো। বরঞ্চ সবাই যার যার অবস্থানে থেকে যার যার মতো করে কিছু আকাঙ্ক্ষা নিজের মধ্যে ধারণ করেছিল। এখন আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল। আপনার আকাঙ্ক্ষা কিন্তু আমার সঙ্গে আলোচনা করে আপনি নেননি, আমার আকাঙ্ক্ষা আমার মধ্যেই ছিল। তো সবাই মিলে একটা আন্দোলন করলাম। হ্যাঁ, পরে আপনি বলতে পারেন যে আমাদের সেই আকাঙ্ক্ষাগুলো, সম্মিলিত আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হয়নি, অথবা একটা মিনিমাম স্টেজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, বরঞ্চ আমরা রিভার্স গিয়ারে গিয়েছি। যে জিনিসটা নাকি ডক্টর ইউনূস বেশ ঘটা করে বলেছিলেন যে আপনার রিসেট বাটন উনি টিপে দিয়েছেন। তো রিসেট বাটন, জীবনের রিসেট বাটন হয় না আপনার, মানে কোন সমাজে রিসেট বাটন হয় না। এই ভদ্রলোক তো কথার ফেরিওয়ালা, তো ওই কথার মানে চাতুর্যের মাধ্যমে কিছু একটা বলতে চান। এই জিনিসটা বুঝতে হবে। আপনি যে একটা কথা আছে, কিন্তু প্রবাদ আছে, আপনি কখনো এক নদীতে দুবার গোসল করতে পারবেন না। আপনি যখন একবার ডুব দিবেন, উঠার পর যে নদীতে আপনি ডুব দিয়েছেন ওই নদী আর নাই, ওইটা আরেকটু এগিয়ে চলে গেছে স্রোতটা। কাজে আপনি এক নদীতে দুবার গোসল করতে পারবেন না, ওই রিসেট বাটন টেপা যায় না। কিন্তু এই ভদ্রলোক বলতেছে রিসেট বাটন টিপেছে, তার মানে উনি বলতে চাচ্ছেন যে সময় যতটুকু এগিয়েছে উনি এটা আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন, কিন্তু সেই সুযোগ তো কখনোই থাকে না। তো একটা জিনিস হলো যে উনি বরং যে কাজটা করেছেন, এর মাধ্যমে উনি আমাদেরকে পেছন দিকে টানার চেষ্টা করেছেন। আপনি কখনোই যত চেষ্টাই করেন না কেন, জীবনটাকে, সমাজটাকে, চিন্তাটাকে পেছন দিকে টানতে পারবেন না, কারণ আপনি যে একা একা চিন্তা করবেন না, আশেপাশে অনেক লোক আছে। অনেকে এখন একটা প্রশ্ন তুলছে যে এই যে তরুণদেরকে মানে বিশৃঙ্খলতা, তরুণদের মধ্যে এক ধরনের মানে তাদেরকে লোভী বানিয়ে ফেলেছে প্রফেসর ইউনূস। এই প্রশ্নটা কেন করছে? তরুণদেরকে লোভী বাড়ানোর কিছু নাই ভাই। আমাদের যারা নেক্সট জেনারেশন, আমাদের দিকে জেনজি বলেন অথবা তার পরের জেনারেশন বলেন, এরা বাই নেচার একটু লোভী। আপনি আপনার সন্তানকে দিয়ে চিন্তা করেন, অথবা তারপরে জেনারেশন দেখেন, আপনি এদের মানসিকতা আমাদের মানসিকতা এক না। আমরা যেরকম মনে করেন কাজিনদের নিয়ে একত্রে মানে সবাই মিলেমিশে থাকতাম, যৌথ পরিবার ছিল। আপনি আপনার সন্তানকে বলেন সে যৌথ পরিবার কনসেপ্টটা থেকে আপনি বুঝাইতেই পারবেন না। আসলে যে যৌথ পরিবারটা কি, একটা বড় খাটের মধ্যে ভাই বোন, চাচতো মামাতো খালাতো ভাই বোন মিলে আমরা ঘুমাই থাকতাম রাতের বেলা, বড় একটা ল্যাব থাকতো, দাদা দাদি এসে গল্প বলতো। এই যে দৃশ্যটা, এটা আপনি হাজার করে ওদের বোঝাই বলেন, ও বুঝতেই পারবে না, কারণ ওর মাথার মধ্যে এটা ঢুকবেন। ওরা কিন্তু একজন এক একটা আইল্যান্ডে বাস করে। আপনি দেখবেন ওদের সঙ্গে বাবা মার সম্পর্কটা হলো যখন তার প্রয়োজন, সে বাবা মাকে বলে এটা আমার প্রয়োজন, প্রয়োজনটা মেটার পর সে কিন্তু আপনাকে চেনে না, বাবা মাকেই চিনে না রে ভাই। এটা হলো এই জেনারেশনের সমস্যা। কাজেই এই জেনারেশনে কেউ কিছু শেখায় না, এরা নিজেরাই লোভী, এদেরকে লোভী বানায় নাই। আমি তো মাঝে মাঝে বলি, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছে না, এর সময় আমি বলি যে বিশ্বে আপনি যদি খোঁজ করেন, গিনিস বুকের নাম ওঠা উচিত, কারণ এত কম বয়সে এত দুর্নীতি করার মানে সক্ষমতা পৃথিবীতে আর কেউ দেখাতে পারে নাই। ও দেখাতে পারছে। ওই দুর্নীতিগুলো আপনাকে করে দিলে আপনি করতে পারবেন না, আপনার সে মাথার মধ্যে আইডিয়াই নাই, ও আপনার আইডিয়া আছে, কারণ ও জেনারেশন থেকে ওই জিনিসটা পাইছে। তো এদেরকে বরং কন্ট্রোল করা উচিত ছিল। ডক্টর ইউনূস এদেরকে ওপেন করে দিছে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতার সঙ্গে যুক্ত করছে, এবং তাদেরকে প্রকারান্তরে বলেছে যে তুমি চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, যা ইচ্ছে করো, তুমি মাল কামাও। এবং এইটা সেন্টারে সে 3 জনকে নিছে। এইটা দেখা এই জেনারেশনের আর যারা আছে দেশের বাইরে প্রত্যন্ত অঞ্চল যারা আছে, তারা যার যার মতো করে কিন্তু মাঠে নেমে গেছে। কেউ উপজেলা অফিসে গেছে, কেউ ডিসি অফিসে গেছে, বিভিন্ন যার যেখানে যাওয়া সম্ভব
সবাই গেছে, এবং এভাবে একটা জেনারেশনের মধ্যে উনি করাপশনটা ঢুকাই দিছে। পাশাপাশি ওই যে ওরা একটা কথা বলে, কিন্তু দেখেন যে রাজনীতি নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্ত কি জানেন? নতুন বন্দোবস্ত হলো রাজনীতির মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে দেওয়া। এই যে অশ্লীলতাকে ঢুকিয়ে দেওয়া, অশোভন আচরণ করা, এটাই হলো নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত বলতে ওদের জিজ্ঞাসা করেন তো, ভাই নতুন বন্দোবস্ত জিনিসটা কি, ওরা কিন্তু বলতে পারবে না। এবং আমি আনফরচুনেটলি, আমি এটা বললে হয়তো ওনারা মাইন্ড করবেন, বলতে হয়তো বলছে তারা সংস্কার সংবিধান, ওরা তো নিজেরাও জানে না সংস্কারটা কি। সমস্যার কথা আমি বলি আপনাকে, শুনেন, একটা প্রবাদ আছে, বুঝছেন, সেটা হলো যে এক বই পড়া পাঠকের ব্যাপারে খুব সতর্ক থাকবা। যে পাঠক জীবনে একটা বই পড়ছে, তার সঙ্গে আলাপ করতে গেলে কিন্তু আপনার খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ সে কিন্তু সব কিছু ওই ওই এক বই দিয়ে দেখে। তো এদের সমস্যাটা হচ্ছে এরকম, এরা একটা দুইটা বই পড়ছে, পড়েই তারা নিজেদেরকে জ্ঞানী ভাবতে শুরু করছে। এদের তো পড়ার সে হ্যাবিটটাই তো নেই এখন। বড় জোর তারা বইয়ের মলাট পড়ে, ফ্ল্যাপ পড়ে, এর চেয়ে বেশি কিছু পড়ে বলে আমার কাছে মনে হয় না। কারণ তারা যেভাবে মুক্তিযুদ্ধকে অবমূল্যায়ন করে, মুক্তিযুদ্ধকে 24 সঙ্গে মিলায়, যেভাবে মুক্তিযুদ্ধের মহানায়কদেরকে তুড়ি মেরে উড়াই দেয়, তো এটা পরে বোঝা যায় যে ওরা ওরা এক বইয়ের পাঠক। তো এটা খুব জটিল, এই জটিল, অথচ তারা পাওয়ারফুল। এদেরকে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু এদেরকে তো আপনি ইগনোর করতে পারবেন না। রাইট, অনেক ধন্যবাদ আপনাকে। আমি নন বাঙালির কাছে জানতে চাই, নন বাঙালি, আপনি শুনলেন মাসুদ কামালের মন্তব্য, আপনার কি কোনো যোগ করার কিছু আছে কিনা? না, আমি শুধু বলতে চাই, যদি আমি এক পেশায় বলি, মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত পোষণ করতে পারি, আবার কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে চাই। কারণ তাহলে হবে কি, ধরেন এই ডক্টর ইউনূস সাহেব বা কিংবা যারা ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় আসছে, সুযোগটা পেয়ে আসছে, সেই সুযোগটা পেয়ে আসার পরে তারা এই ছাত্রদেরকে ক্ষমতার লোভী বানিয়ে দিয়েছে। এখন ধরেন আমার সন্তান তো কোন পথে যাবে সেটা যদি আমি নিজে থেকে নির্ধারণ করা, যে কালচারটা তৈরি হয়ে যাচ্ছে, সেই কালচারটা কিন্তু আমাদের রোধ করার ক্ষেত্রে আলোচনাটা করতে হবে। কারণ আমি কয়েকদিন আগেই শুনছিলাম, আমার মনে হয় হোসেন জিল্লুর সাহেব বা কোন একটা উপদেষ্টা বলছিল যে ডক্টর ইউনূস সরকার এসেই নতুন প্রজন্মকে ক্ষমতার লোভী বানিয়েছে। একদম সত্য একটি কথা বলেছে। কারণ এখনকার ছেলেরা ভাবে যে তারা গতকালকে রাজনীতিতে জয়েন করবে এবং আগামীকালকেই তারা রাজনীতিতে বড় একটি পদ পদবি পাবে, ছোট দল হোক বড় দল হোক, এবং তার পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করে এমপি কিংবা মন্ত্রী হবে। কারণ তারা এখন সোজা অঙ্ক নিয়ে আসছে, যেটি কিন্তু বাংলাদেশে না। মানে আপনি যদি ভারত উপমহাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করেন, তাহলে কোথাও এত সহজ সমীকরণের রাজনীতিটা নাই। তাহলে এটা কে করেছে, এটার জন্য তাকে সেই বিষয়টা উদ্ঘাটন করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে। কারণ আপনি জানেন যে একটা সময় ছিল যে একটা অ্যাটেনশন ইকোনমির কথা আমরা জানতাম, যে খুব মনোযোগ অর্থনীতি, সেই মনোযোগ অর্থনীতিটাই রাজনীতির সাথে সম্পৃক্ত। এমন ভাবে তারা কিছু কিছু মানুষ নেগেটিভ অ্যাটেনশন গ্রো করে, এবং কিছু কিছু রাজনীতি এমন একটা অবস্থায় নিয়ে আসছে বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে, যেটা একটা ভাইরালের পলিটিক্স, যেমন ধরেন একটা স্পেকটাকল পলিটিক্স এর মতন, প্রদর্শনমূলক একটা পলিটিক্স এর মতন। এবং সেই প্রদর্শনমূলক পলিটিক্স এর কারণেই তো আপনি দেখেন অনেকে আজকে দেখা যাচ্ছে একটা চোখে ব্যান্ডেজ করে সে প্রদর্শন করার চেষ্টা করছে যে আলিফের চোখ যেহেতু এক চোখে দেখে না, আমি তাহলে একটা চোখে দেখবো না। আপনি মানসিকতাটা দেখেন, মানে মানসিকতাটা হয়ে গেছে, যেহেতু বাংলাদেশে খুব সহজে হিরো আলমরা খুব পরিচিতি লাভ করেছে কিংবা সেফুদারা পরিচিতি লাভ করেছে, ঠিক রাজনীতিতেও কিন্তু হিরো আলম বা সেফুদা হওয়ার একটা প্রবণতা কিন্তু প্রচুর। তারা কিন্তু রাজনীতি করার জন্য না, তারা কিন্তু খুব রাতারাতি একটা চমক দেখানোর একটা রাজনীতি মানে করতে চায়, যেটাকে একদম আপনি বলতে পারেন যে খুব ইনস্ট্যান্ট একটা 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 শক ভ্যালু একটা ডেভেলপ করতে চায়, যে কারণে এটাই ক্ষতিটা হয়েছে। ক্ষতিটা কিন্তু আপনি মনস্তাত্ত্বিক ভাবে চিন্তা করতে হবে। কারণ যদি আপনি মনস্তাত্ত্বিক ভাবে রাজনীতিটাকে চিন্তা করেন, এই যে যারা আসছে এখন, কিংবা যারা সরকারকে গালাগালি করছে, কিংবা যারা শীর্ষ বা দীর্ঘমেয়াদী রাজনীতি করা মানুষগুলা তাদের বিরুদ্ধে আঙ্গুলি উঠিয়ে কথা বলছে, কোনো শিষ্টাচার তারা মানে মেনটেন করছে না, সব মিলে তার কারণটা কি? তার মূল কারণটাই হচ্ছে তাদেরকে সেই রাজনৈতিক দীক্ষাটা দেওয়ার কেউ তৈরি হয়নি এবং সুযোগ তৈরি হয়নি। বাংলাদেশে যে লিডারশিপটা এসে তাদেরকে দিবে, তারা একটা গোয়াল ছাড়া, মানে একটা একটা এমন গরু হয়ে গেছে তারা, তাদের কোনো গোয়াল ঘর নাই।
তারা হচ্ছে ছন্ন ছাড়া, তাদের কোনো অভিভাবক নাই। এবং যিনি অভিভাবক হিসেবে দায়িত্বটা পেয়েছিলেন, যারা মাসুদ কামাল সাহেব বলছিলেন যে অভিভাবক হিসেবে দায়িত্বটা ডক্টর ইউনূস সাহেব পেয়েছিলেন, কিন্তু আনফরচুনেটলি ডক্টর ইউনূস সাহেব তো পলিটিক্যাল মানুষ না, উনি বিজনেসম্যান। সেটাকে সোশ্যাল বিজনেস বলছেন, কিংবা এটাকে উনি নন প্রফিট বিজনেস বলছেন, কিন্তু সেটা উনি উনি আদতে একজন ব্যবসায়ী মানুষ। যে ব্যবসায়ী মানুষটা কিভাবে উনি এমন একটি ব্যবসা করেন, প্রদর্শন করেন, যেখানে ধরেন বড় বড় মডেল, বড় বড় মেডেল, কিংবা বড় বড় জিনিস প্রাপ্তির জায়গাটা নির্ধারণ করা হয়। যে কারণে উনি বলেন পড়াশোনা করার থেকে চাকরি দাতা হও। এখন একটা ব্যক্তি যদি ব্যক্তি জীবনে চাকরি শুরুই না করে, কর্মজীবনে নাই যায়, পেশাজীবী জীবনে নাই যায়, সে তাহলে কিভাবে হাজার হাজার মানুষের চাকরি দেওয়ার কথা চিন্তা করবে? তাহলে উনি একটা ভিন্ন কনসেপ্ট নিয়ে উনি নিজেও আগাচ্ছেন। এখন এগুলো নিয়ে আলোচনা করার মূল জায়গাটি আপনি যদি বলতে চেয়েছেন যে এই যে অবস্থানটি চলছে, যে ধারাবাহিকতার যে অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুবই আশঙ্কাজনক। কারণ এই যে আমি বলেছি না একটু আগে, যে আপনাকে ব্যান্ড ওয়াগনের কথা যেটা বলেছি, যে ভাই বাদ্যযন্ত্রের মতন এভাবে কিন্তু সবাই মানুষ আসছে, মানুষ ভাবছে আচ্ছা এটা নতুন আরেকটা এনসিপি যদি তৈরি করি, ছাত্র ভাবছে আমরা যে আরেকটা আন্দোলন সহজে আন্দোলন করা যায় করি। অনেক ধন্যবাদ আপনাকে নয়ন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি কিছু বলছিলেন? আমি অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তী প্রশ্নে যেতে চাই। মাসুদ কামাল, যে হঠাৎ সকালবেলা উঠে দেখলেন আপনার কারেন্ট বিল ডাবল হয়ে গেছে, যেটা আমরা উপলব্ধি করছি, কেমন ফিল করবেন? না, এটা হলো কি, আমি বলি আপনাকে, যখন নাকি একটা দেশে মানে আপনার সুশাসনের অভাব হয়, শাসন বলতে আপনার নিয়ন্ত্রণের কথা বলছি না, মানে আপনার শাসনতান্ত্রিক যে ব্যবস্থা, সেখানে যদি আসলে সঠিক ব্যবস্থাটা না থাকে, তখন এগুলি ঘটতে থাকে। কারেন্ট বিল ডাবল হয়ে গেল, কেন ডাবল হয়ে গেল এটা নিয়ে প্রশ্ন করা যাবে না। আমি মাঝখানে দেখলাম বিদ্যুৎ বিভাগে একটা বিবৃতি দিয়েছে, এবং বিবৃতিটা দিয়েছে এমনভাবে এসে তারা নাগরিকদেরকে ধমকাচ্ছে, যারা এগুলি বলছে তারা অপপ্রচার করছে। কিন্তু যে বিলটা দিচ্ছে ভাই, তার তো গায়ে লাগে, সে তো বুঝতে পারে আমি প্রতি মাসে কি খরচ করি, আমি প্রতি মাসে কি বিল দেই। আপনারও তো অনেক টাকা আছে, আপনি টের পান না যে 2000 টাকা 3000 টাকা বেশি হলে কি হয়। আমি বিদ্যুৎ বিভাগে যাই নাকি, ওই সময় দুর্নীতিপরায়ণ অফিসার আছে, ওদের কথা বলতেছি, কিন্তু আমি তো বুঝি রে ভাই, আমার তো একটা হিসাব আছে, আমার বিদ্যুৎ বিল কত হবে। এখন হঠাৎ করে 2000 টাকা থেকে বেড়ে 4000 টাকা ডাবল হয়ে গেল, এটা তো আমার গায়ে লাগে। তো এইটা যখন সবাই বলতেছে আর ওনারা না করতেছেন, তখন জিনিসটা আসলে ওনাদেরকে সন্দেহের মধ্যে ফেলতে হয়। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, এই যে বিদ্যুৎ যেটা না হয় বুঝলাম, বিদ্যুৎ বিলটা আমি বুঝতে পাইনি, আমি চিলে কান নিয়েছে, এটা ভেবে ওই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছি, মানলাম এটা। আচ্ছা, গ্যাসের দিয়ে আপনি কী বলবেন? এক্স্যাক্টলি, আপনি গ্যাস দিয়ে কী বলবেন? আমি আমার গতকালকার অভিজ্ঞতা বলি। আমি নিজে আমার বাসায় লোকজন কম, আমি এবং আমার স্ত্রী থাকি, তো রান্নাবান্না আমি করি প্রচুর, আমি মানে রান্না করি, এটা আমার খুব একটা প্রিয় কাজ। তো কালকে আমি দেশালের কাঠিটা নিয়ে জ্বালাতে গেলাম, দেশালের কাঠিটা আমার হাতেই পুড়ে গেল, গ্যাসের চুলার জ্বললো না। আচ্ছা, তাহলে গ্যাস দিতে পারছে না, সরকার নিজেও স্বীকার করছে গ্যাসের ক্রাইসিস আছে। আমার প্রশ্ন হলো, এই যে ক্রাইসিসটা আমার আছে, এটা কিন্তু আজকের থেকে না, এটা আরও 15-20 দিন আগের থেকে। তো এখন হয়তো আরও 1 মাস চলবে, কয়দিন চলবে আমি জানি না, কোনো সুখবর এখনো শুনিনি। আমার প্রশ্ন হলো, আপনি গ্যাস দিতে পারছেন না, আপনি কি আমাকে বিলটা নেবেন না? এক্স্যাক্টলি, আপনি তো মাসে আমার কাছে বিলটা নেবেন, কারণ এটা ফিক্সড বিল। তো আপনি তো আমাকে বিলটা নেবেন, বিলটা নিতে আপনার লজ্জা করবে না? আপনি আমাকে সার্ভিস দিবেন না, কিন্তু আপনি আমার কাছে চার্জটা নেবেন, এটা কি আপনার জন্য লজ্জার না? সরকার কি লজ্জাটা পায়? সরকারকে আমি ওই দিনই বলতে পারতাম যে ঠিক আছে, আমি তোমাকে এই মাস গ্যাস দিতে পারলাম না, আমি এই মাসে তোমার বিলটা নেব না। আমার এই যাবৎকালে জীবনের ইতিহাসে এটা কিন্তু এই আমলে প্রথম না, আগের আমলেও হয়েছে। তা আপনি যে মাসে আপনি গ্যাস দিতে পারবেন না, সেই মাসে আপনি তো আমাকে ভোগান্তি তৈরি করলেন, তার জন্য আপনার কি পেনাল্টি হবে ভাই? অথবা ধরেন ওই মাসটা আমি কিভাবে চলবো? হ্যাঁ, অনেকে ইলেকট্রিক স্টোভ কিনেছে, আমি হয়তো ইলেকট্রিক স্টোভ এটা কিনতে পারি, তো কিনা আমি ইউজ করলাম মনে করেন, তো ওর জন্য আমার খরচ হবে, বিদ্যুৎ খরচ হবে। আচ্ছা ফাইন, 1 মাস পরে আপনি আবার গ্যাস স্বাভাবিক করলেন, তাহলে এই স্টোভটা আমার কি ইউজ হবে? এখানে আমি 4-5 হাজার টাকা খরচ করলাম, এই টাকাটা আমাকে কে দিবে?
True. দিবেন। এখন কোশ্চেনটা হলো কি, এইগুলো হলো সরকারের ব্যর্থতা। সরকার যদি এভাবে ভাবতে না শিখে, তাহলে নাগরিকরা কিভাবে সরকারকে নিজের সরকার ভাববে? এক্স্যাক্টলি ভাববে না। তখন এই সরকারের সঙ্গে ওই যে নীলকর ছিল, নীলকরের সরকার ছিল, ব্রিটিশ সরকার, যারা নাকি শোষণ করতে আসে, আর কিছু নেই তাদের কাজ। Exactly. তাহলে এই সরকারকে তারা তো সেরকমই ভাববে। তো এই জায়গাটাতে সরকারকে বুঝতে হবে। না, এখন এই যে বিদ্যুতের এই বাড়তি যে চাপ, আমি আমার কথা যদি বলি, আমি দেখলাম যে আমার বিলই তো ডাবল হয়ে গেছে। তো এখন তো ডেস্কোতে যেয়ে কি আমি চ্যালেঞ্জ করবো, করা উচিত কিনা? মার খেতে পারেন, ওরা তো হুমকি দিচ্ছে আপনাকে। ওদের হুমকি দিচ্ছে আমাকে। তার মানে আপনি হলেন কি চোর, এক্স্যাক্টলি, আপনি হলেন চোর। আমি এবং অতিরিক্ত আপনি- বিদ্যুৎ খেয়ে ফেলছি। হ্যাঁ, বিদ্যুৎ খেয়ে ফেলছে। এবং ও হলো কি সাধু, ও হচ্ছে সাধু। ও আপনাকে ধরবে, মারবে, ধমক দিবে, হ্যাঁ। আপনি আতঙ্কে থাকবেন। তো সরকারের দায়িত্ব কি মানুষকে আতঙ্কিত করে তোলা? মাসুদ সাহেব, আরেকটা জিনিস জানতে চাই যে এর সাথেই সম্পৃক্ত এমন কি পদক্ষেপ আসলে নেওয়া উচিত যে বিদ্যুৎ বাঁচবে, আবার মাসের শেষে বিল দেখে হার্ট অ্যাটাক করবো না আমরা, কিংবা এই যে হাহাকার যেটা বললেন আপনি, গ্যাসের সমস্যা, মানে কি করা উচিত বলে মনে করছেন? শুনেন, এখানে মূল জিনিসটা হলো কি জানেন, আপনি সারা দুনিয়ায় যখন নাকি এই ধরনের একটা ক্রাইসিস চলবে, আপনি হঠাৎ করে ভালো করে ফেলাবেন, এটা তো সম্ভব না। এটা দুনিয়ার একটা পার্ট। আমরা তো সারা পৃথিবীতে জ্বালানি মূল্য তো সব দেশেই ক্রাইসিস আছে এখন। এই মুহূর্তে সব জায়গায় ক্রাইসিস। আপনি ইলেকট্রিসিটি তৈরি করবেন, আপনাকে এলএনজিতে আপনাকে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে, কাজে আপনার জন্য তো ঝামেলা থাকবেই। কিন্তু আমার কথা হলো কি, সেই যে আপনার ক্রাইসিসটা, সেটাকে সহনীয় করা এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট বলতে একটা শব্দ আছে, সেই ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্যে আপনাকে ঢুকতে হবে। আপনাকে দেখতে হবে কিভাবে আপনাকে বিকল্প জ্বালানির তাহলে কি বলছেন সন্ধানে যেতে হবে। এই সরকার এই ক্রাইসিস ম্যানেজমেন্ট বোঝে না? না, এটা এখনই বলার কোনো, এখন বলে টু আর্লি হয়ে যাচ্ছে। টু আর্লি হয়ে যাচ্ছে। আমি আপনাকে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। শেখ হাসিনার প্রত্যাবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে, সত্যি কি ফিরবেন নাকি শুধু রাজনৈতিক দেখেন, আলোচনা হচ্ছে? এটা 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 সত্যি ফিরবেন কি ফিরবেন না, এটা তো আমি আপনি কেউ বলতে পারবো না। আমরা তো জ্যোতিষ না, আর জ্যোতিষ হলেও জ্যোতিষের কথার উপর ডিপেন্ড করা যাবে না। তবে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, যে আলোচনাটা কিসের উপর ভিত্তি করে করব, যে উনি কোথায় আছেন, উনি কোথায় আসবেন, কোন বাস্তবতায় আসতে চান, এলে ওনার কি হবে, সেগুলির ব্যাপারে উনি সতর্ক আছেন, সচেতন আছেন কিনা। 2 নম্বর হলো লোকটা কি, উনি কি এই ধরনের কথা সাধারণত বলেন কিনা, ওনার কি সেই সাহস আছে কিনা। এক একজন পলিটিক্যাল লিডারে কিন্তু এক এক ধরনের সাহসের মাত্রা, এবং ওনার সেই দেশপ্রেম আছে কিনা, এগুলি নানা রকম প্রশ্ন কিন্তু এর সঙ্গে জড়িত। কাজেই উনি আসলে পরে বলা হচ্ছে যে উনি আসলে পরে ওনাকে, এই যেমন এই বিরোধী দলে যারা আছে, জামাত অথবা এনসিপি, তারা বলতেছে ওখানে আসলে পরে ওনাকে আইনে নিয়ে এখানে আপনি টাঙ্গাই দিবেন। তো এটা তো সহজ না। সহজ না এই কারণে যে ধরেন ওনার তো ভাই কিছু সমর্থকও আছে দেশে, এবং এই সমর্থকের সংখ্যা, যারা চিৎকার চেঁচামেচি করতেছে, তাদের যে সমর্থক, তার কয়েকশো গুণ, এক্স্যাক্টলি, তার কয়েকশো গুণ। কাজে তারা এটা বুঝবে না, মানে আওয়ামী লীগের সমর্থক কী জিনিস, এটা এনসিপির পক্ষে বোঝা সম্ভব না। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে বলি, যে একটা পিপিলিকা, সে যত মেধাবী হোক, ধরা যাক সে পিপিলিকার জগতে পিএইচডি ডিগ্রি হোল্ডার, রাইট, ধরলাম সে এত বড় জ্ঞানী লোক, সে এত বড় জ্ঞানী পিঁপড়া, সে কিন্তু তার সমস্ত জ্ঞান বিনিয়োগ করেও একটা হাতির কত বড় আকৃতির, এর পক্ষে কিন্তু উপলব্ধি করা সম্ভব না। রাইট। তো ওইরকম এনসিপির পক্ষে সম্ভবই না যে আওয়ামী লীগের সমর্থক কেমন আছে, শেখ হাসিনার সমর্থক কী পরিমাণ এই দেশে এখনও আছে, এটা এনসিপি ধারণা করতে পারবে না। ধারণা করতে পারে না বইলাই এই উল্টাপাল্টা কথাবার্তা বলে। আর জামাত হয়তো কিছুটা পারবে, কারণ জামাত দেখেছে, জামাত ইয়ের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে তো থাকছে, মানে ফাইট করছে, তো তারা জানে, তারা এই জন্য তারা অত বেশি কথা বলে না, মানে যেটা বেশি খালি সেটা বেশি নড়ে আর কি। আপনার কাছে আসছি, আমার সাথে নয়ন ভাই কি যুক্ত আছেন? জি আছে। জি, আপনি কি কোনো কিছু যুক্ত, মানে 30 সেকেন্ডের মধ্যে আমরা শেষ করব, আপনি কিছু যোগ করবেন কিনা? শেখ হাসিনা দেশে ফিরছে, এটা কি অনেকে বলছেন এটি স্ট্যান্ডবাজি, আপনি কি বলেন? না, শেখ হাসিনা দেশে যেহেতু রাজনীতি করে, দেশে তো ফিরতেই পারে, অস্বাভাবিক কিছুই না। উনি যদি চ্যালেঞ্জ নিতে চায়, উনি যদি মনে করে যে আমি বিচারের মুখোমুখি হব, রাজনীতি করব, আর জনগণ বিচার করবে একটা ফ্যাসিস্টকে কিভাবে গ্রহণ করবে, জনগণ বিচার করবে একজন খুনি
কিংবা একজন যিনি দেশদ্রোহী, দেশকে বিক্রি করে দিয়েছে, দেশের টাকা লুণ্ঠন করেছে, জনগণ কিভাবে গ্রহণ করবে সেটি তারাও বিচার করবে। অর্থাৎ সেখানে কিন্তু শেখ হাসিনাকে ফিরে আসা না আসা, আমি মনে করি এটা তার নিজের ব্যক্তিগত রাজনীতির একটা চিন্তা। যখন সে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে চিন্তা করবে যে হ্যাঁ আমার দেশে ফিরে গিয়ে রাজনীতি বা আমার দলটাকে এস্টাবলিশ করতে হবে, সে অবশ্যই সেটাই করবে এবং সেটাই আমি মনে করি। কিন্তু পক্ষান্তরে তাকে তো বিচারের মুখোমুখি হতে হবে এবং আমরা যারা রাজনীতি বা এই দেশে যারা অন্যান্য দল যারা রাজনীতি করে তাকে কিন্তু সেভাবেই মোকাবেলা করতে হবে। ওই হঠাৎ করে বলে ফেললাম এসেই আমি ঝুলিয়ে দেব, কারণ আমরা তো পারি নাই যে, আমরা এমন একটা ন্যারেটিভ তৈরি করতে পারি নাই যে ফ্যাসিস্টের অন্যায় অত্যাচারটা প্রতিদিন তুলে ধরা, যাতে মানুষ এখনো দুঃখ পায়, ক্ষোভ পায়। বরঞ্চ সে যদি ভিকটিম কার্ড প্লে করে, সে যদি সিম্প্যাথি গ্রো করে, তাহলে বুঝতে হবে আমরাই রাজনৈতিকভাবে ভুল করেছি, কোনো ভুল করছি। কারণ তাকে তো সেই সিম্প্যাথি পাওয়ার বা ভিকটিম কার্ড নিয়ে খেলার সুযোগ করে দেওয়া উচিত না আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে নয়ন ভাই আমাদের শোতে অংশগ্রহণ করার জন্য। ভালো থাকবেন। আমি শেষ প্রশ্ন করতে চাই, এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি প্রতিনিয়ত গুজব মূলধারার রাজনীতিকে প্রভাবিত করছে, এ ব্যাপারে আপনি কি মনে করেন? মানে কি প্রভাবিত করছে গুজবগুলো? গুজবগুলো দেখেন, গুজব, সোশ্যাল মিডিয়া, এগুলো হলো গিয়ে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সোশ্যাল মিডিয়া থাকবে কিন্তু গুজব থাকবে না, এটা এটা হয় হবে না। না, রাইট? এটা হবেই, রাইট। কিন্তু কোশ্চেনটা হলো কি, সেই গুজবের মাধ্যমে যদি রাজনীতি প্রভাবিত হয় তাহলে বুঝতে হবে সমস্যাটা রাজনীতিতে, রাইট, রাইট, তাই না? এটি আর কি। অনেক ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ নয়ন বাঙালি আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, এই ছিল আমার আজকের নাগরিক জিজ্ঞাসার প্রথম পর্ব। আপনাদের সকলের প্রশ্ন আমরা করতে চাই আমাদের অতিথিদের। আমরা আপনাদের প্রশ্নের অপেক্ষায় থাকব। আজকে সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন।